হারু এবং গাকু নামের খুবই সাধারণ দুজন ছেলে, যারা কিনা ছিল স্কুল লাইফের খুবই ভালো বন্ধু। তবে তারা প্রত্যেকটি জায়গাতে এমন এমন কিছু কর্মকাণ্ড করে ফেলত, যেটার জন্য সমস্ত জায়গাতেই তারা হয়ে যেত হাসির পাত্র। তবে তাদের স্বপ্ন ছিল জীবনে অনেক বড় কিছু করার, কিন্তু ভাগ্য যেন কখনোই তাদের সাথেই ছিল না। তবে তাদের দুজনের মধ্যে বিশেষ দুটো ট্যালেন্ট ছিল। গাকুর মধ্যে ছিল যে কোনো কিছুকেই হ্যাক করে ফেলার দুর্দান্ত ট্যালেন্ট, আর হারুর মধ্যে ছিল বিভিন্ন ক্রিটিক্যাল আইডিয়া। সে যে কোনো পরিস্থিতিতে এমন এমন বুদ্ধি বের করে ফেলত, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো তারা দুই বন্ধু তখন তাদের এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে এমন একটি ভুয়া কোম্পানি তৈরি করে ফেলে, যেই কোম্পানির মাধ্যমে তারা দরিদ্র থেকে হয়ে যায় কোটিপতি। তবে এই কোটিপতি হওয়ার পেছনে তারা এমন কিছু ব্রিলিয়ান্ট আইডিয়া ব্যবহার করেছিল, যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক বোকা দুই বন্ধু শূন্য থেকে কোটিপতি হওয়ার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা ড্রাগন ব্যাংক নামক একটি ব্যাংক দেখতে পাই। এটা ছিল জাপানের খুবই বড়, ফেমাস এবং সুনামধন্য একটি ব্যাংক। এই ব্যাংকটিতে একটি জব পাওয়া অনেক মানুষের সারা জীবনের একটি স্বপ্ন। এখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাওয়ার জন্য প্রয়োজন হয় অনেক হাই কোয়ালিফিকেশন। এরপর আমরা গাকু নামের একটি ছেলেকে দেখতে পাই। সে অনেক বছর ধরে ড্রাগন ব্যাংকে একটি ইন্টারভিউ দেওয়ার সুযোগ খুঁজছিল, আর ফাইনালি অনেক অপেক্ষার পর আজকে সে ইন্টারভিউ দেওয়ার একটি সুযোগ পেয়েছে। আর সবথেকে কঠিন ব্যাপার হচ্ছে, সেখানে ইন্টারভিউ নেবে সেই ব্যাংকেরই প্রেসিডেন্ট কিকো। সে ছিল খুবই স্ট্রিক্ট একজন ইয়াং লেডি। তো একসময় গাকুকে ইন্টারভিউ দেওয়ার জন্য রুমে ডাকা হয়। ইন্টারভিউ দেওয়ার জন্য সে সব প্রস্তুতি নিয়েই এসেছিল, কিন্তু সে ছিল প্রচণ্ড নার্ভাস। খুব ভয়ে ভয়ে সে রুমে প্রবেশ করে। আর গাকু এখানে এতটাই নার্ভাস ছিল যে সে চেয়ারে বসতে গিয়ে সেখানে উল্টে পড়ে যায়। এরপর সে লজ্জা পেয়ে কোনো মতে উঠে দাঁড়িয়ে সেই চেয়ারটিতে বসে পড়ে। ইন্টারভিউয়ার তাকে তার ট্যালেন্টের ব্যাপারে প্রশ্ন করছিল, আর গাকু মূলত ছিল একজন কম্পিউটার জিনিয়াস। সে এখানে ইন্টারভিউয়ারদেরকে বলে, আসলে আমার ট্যালেন্ট বলতে একটি জিনিসই রয়েছে, আমি খুবই অল্প সময়ের মধ্যে যে কোনো টিভি চ্যানেল কিংবা আইডি হ্যাক করে ফেলতে পারি। কিন্তু তার বডি মুভমেন্ট এবং কথা বলার স্টাইল ব্যাংকের প্রেসিডেন্ট কিকোর একদমই পছন্দ হয় না। তাই সে সঙ্গে সঙ্গেই গাকুকে রিজেক্ট করে দেয়। এরপর আমরা হারু নামের একটি ছেলেকে দেখতে পাই। সেও এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য রুমে প্রবেশ করে। সে মূলত মানুষকে নিজের কথায় প্রচণ্ড হাসাতে পারত। তো সে রুমে গিয়ে ইন্টারভিউয়ারদেরকে বিভিন্নভাবে হাসাতে শুরু করে, আর সব ইন্টারভিউয়ার তার কথায় প্রচণ্ড হাসছিল। কিন্তু কিকোর এসব একদম পছন্দ হচ্ছিল না, এজন্য সে হারুকেও রিজেক্ট করে দেয়। এরপর হারু সেখান থেকে বের হয়ে গেলে বাহিরে সে গাকুকে দেখতে পায়। সে তখন খুবই এক্সাইটমেন্টের সাথে গাকুর কাছে যায়। এত বছর পর তারা দুজন দুজনকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। আসলে স্কুল লাইফে তারা একে অপরের খুবই ভালো বন্ধু ছিল। এবার এখানে আমরা তাদের স্কুল লাইফের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় যে গাকু ছোটবেলা থেকেই কিছুটা ইন্ট্রোভার্ট প্রকৃতির ছিল। সে সহজে কোনো মানুষের সাথে মিশতে পারত না। তো একদিন কলেজের বাহিরে কিছু ছেলে তাকে অনেক ডিস্টার্ব করছিল, এমনকি তাকে অনেক বুলি করছিল। এদিকে ঠিক তখনই সেই পথ দিয়ে বাড়িতে ফিরছিল হারু। তো যখন সে গাকুকে এই অবস্থায় দেখতে পায়, তখন সে সেখানে গিয়ে সেই ছেলেগুলোর হাত থেকে গাকুকে বাঁচানোর চেষ্টা করে। ফলে এক পর্যায়ে তাদের ভেতর মারামারি শুরু হয়ে যায়। হারু তখন সেই ছেলেগুলোকে প্রচণ্ড মারে। ছেলেগুলো তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই সময় সবকিছুই পাশে থাকা একটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। তখন তারা দুজনেই এতে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সিসি ক্যামেরা চেক করা হলেই হারুকে পুলিশ ধরে নিয়ে যাবে। তবে এমন সময় গাকুর মাথায় একটি আইডিয়া চলে আসে। যেহেতু সে একজন কম্পিউটার জিনিয়াস ছিল, তাই সে খুব সহজেই অল্প সময়ের মধ্যে সেই ক্যামেরার লাইনকে হ্যাক করে ফেলে এবং কিছুক্ষণ আগের মারামারির সব ফুটেজ সে ডিলিট করে দেয়। এতে করে হারু কোনো মতে বেঁচে যায়। আর সেদিনের পর থেকেই তারা দুজন একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু কলেজ লাইফ শেষ হওয়ার পর দেখা যায় তাদের দুজনের রাস্তা একদম আলাদা হয়ে যায়। এখন এতগুলো বছর পর তাদের দুজনের এরকম হঠাৎ দেখা হয়ে যাওয়ার ফলে তারা দুজনেই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এবার কিছুক্ষণ পর তারা দুজন মিলে একসঙ্গে একটি রেস্টুরেন্টে যায়। তবে তারা দুজনেই আজকে অনেকটাই হতাশ ছিল, কারণ তাদের স্বপ্নের ব্যাংক থেকে তাদের দুজনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কিন্তু ঠিক তখনই হারুর মাথায় একটি আইডিয়া চলে আসে। সে এখানে গাকুকে বলতে শুরু করে, আচ্ছা গাকু, কেমন হয় যদি আমরা এভাবে জবের পেছনে না দৌড়িয়ে নিজে একটি কোম্পানি স্টার্ট করি? গাকুর কাছে এই আইডিয়াটি বেশ পছন্দ হয়। তবে একটি কোম্পানি স্টার্ট করার জন্য তাদের অনেক বেশি টাকার প্রয়োজন ছিল, আর তাদের দুজনেরই আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। এজন্য তারা পরিকল্পনা করে যে তারা প্রথমে বিভিন্ন রকমের পার্ট টাইম জব করে টাকা ম্যানেজ করবে। তাই আর এক মুহূর্ত দেরি না করে তারা দুজন একসঙ্গে একটি বাসা ভাড়া নেয় এবং বিভিন্ন রকম পার্ট টাইম কাজ করতে শুরু করে। কিন্তু সব কাজ শেষে দেখা যায়
যে এতগুলো কাজ করে তারা শুধুমাত্র 400 ইয়েন পেয়েছে, আর এত কম টাকা দিয়ে একটি কোম্পানি স্টার্ট করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য গাকু এবং হারু অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। বিশেষ করে গাকু আসলে খুবই অল্প সময়ের মধ্যেই অনেক প্যানিক হয়ে যেত। কিন্তু হারু ছিল খুবই চিল মাইন্ডের একজন মানুষ। সে তখন গাকুকে শান্ত করে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি অনেক ইনভেস্টারের সঙ্গে কথা বলে রেখেছি। যদি আমাদের একার পক্ষে কোম্পানি টাকা ম্যানেজ করা পসিবল না হয়, তবে আমরা প্রথমে পার্টনারশিপে বিজনেস স্টার্ট করব। এবার পরের দিন তারা দুজন বেরিয়ে পড়ে ইনভেস্টরের সঙ্গে কথা বলার জন্য। তো তারা অনেকগুলো ইনভেস্টরের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু দেখা যায় যে কেউই তাদের সাথে বিজনেস শেয়ার করতে এবং তাদের বিজনেসে ইনভেস্ট করতে রাজি হয় না, কারণ তাদের কাছে টাকার অ্যামাউন্ট খুবই কম ছিল। আর এদিকে সবার কাছ থেকে রিজেক্ট হওয়ার পর তারা দুজন মিলে অন্য কোনো উপায় ভাবতে শুরু করে। তখন হঠাৎ করে হারুর একজনের কথা মনে পড়ে যায়। সে গাকুর কাছে তার ব্যাপারে সবকিছু খুলে বলে সোজা তাকে নিয়ে তার সঙ্গে দেখা করতে চলে যায়। এই মানুষটি আর কেউ নয় বরং ড্রাগন ব্যাংকের প্রেসিডেন্ট কিকো। তখন তারা দুজন মিলে সেখানে গিয়ে কিকোকে পার্টনারশিপের জন্য প্রপোজাল দেয়। কিকো তাদের দুজনের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে তাদের মতো মানুষের পক্ষে তার কাছে এত বড় একটি প্রপোজাল দেওয়ার সাহস কিভাবে হয়। কিন্তু হারুর কথা বলার স্টাইল ছিল খুবই প্রফেশনাল। সে এখানে বিন্দুমাত্র কনফিউজড না হয়ে কিকোর সামনে গিয়ে তাকে সরাসরি বলে, তুমি যদি আমাদের এই প্রপোজালে রাজি হয়ে যাও, তাহলে দেখবে তুমি বিজনেস অনেক ইমপ্রুভ করতে পারবে এবং তোমার অনেক লাভও হবে। তাছাড়া আমাদের কোম্পানি একদিন ড্রাগন ব্যাংকেও ছাড়িয়ে যাবে। হারুর এই লেভেলের কনফিডেন্স দেখে কিকো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে। এরপর সে হারুকে বলে, আমি তোমাদের এই প্রপোজালে রাজি হতে পারি, কিন্তু আমার একটি কন্ডিশন আছে। তুমি যদি চোখ বন্ধ করে এখানে থাকা প্রত্যেকটি বল একেবারে ফেলতে পারো, তাহলেই আমি তোমাদের সাথে কন্ট্রাক্ট করব। হারু তখন তাকিয়ে দেখে যে বোর্ডে আরও 5টি বল বাকি আছে। এদিকে কি করে এই কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায়, কারণ কারো পক্ষে সম্ভব নয় সবগুলো বল একসাথে ফেলা, তাও আবার চোখ বাঁধা অবস্থায়। তবে হারু এখানে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার কন্ডিশনে রাজি হয়ে যায়। এরপর কন্ডিশন অনুযায়ী তার চোখ বেঁধে দেওয়া হয়। এবার দেখা যায় সে একটি বলকে টার্গেট করে বাকি 4টি বলই ঠিক জায়গায় ফেলে দিয়েছে, কিন্তু 5 নাম্বার বলটি খুব স্লো চলছিল। সকলেই অধীর আগ্রহে তাকিয়েছিল সেই বলের দিকে। আর ফাইনালি সেই লাস্ট বলটিও তার টার্গেট প্লেসে পড়ে যায়। এটি দেখে সকলেই ভীষণ অবাক হয়ে যায়। আর কন্ডিশন অনুযায়ী এখন কি করতো তার কথা রাখতেই হবে। এজন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে একটি সুটকেস নিয়ে আসার জন্য বলে। সুটকেসটি হারু এবং গাকুর সামনে খুলতেই তাদের চোখ একদম বড় হয়ে যায়, কারণ সেখানে 100 মিলিয়ন ইয়েন রাখা ছিল। এটা দেখে তারা দুজনেই খুব খুশি হয়ে যায়। কিন্তু কিকো তখন বলে, আমি তোমাদের বিজনেসে এই টাকা ইনভেস্ট করতে পারি, যদি সেটার 51% পার্টনারশিপ আমাকে দেয়া হয়। হারু এখানেই ভাবতে থাকে যে যদি সে 51% পার্টনারশিপ নিয়ে নেয়, তবে তাদের কাছে থাকবে মাত্র 49%। এর মানে হলো তাদেরকে কিকোর আন্ডারে থাকতে হবে, অর্থাৎ কিকো হবে তাদের বস। এসব ভেবে তারা কোনোভাবেই এই প্রপোজালে রাজি হয় না। টাকাগুলো ওখানেই রেখে তারা সেখান থেকে উঠে চলে যায়। এরপর তারা দুজন সেখান থেকে একটি নাইট ক্লাবে আসে। এ সময় সেখানে থাকা একজন তার ফোনে একটি নিউজ দেখতে পায়। নিউজটি ছিল ড্রাগন ব্যাংকের পক্ষ থেকে। ড্রাগন ব্যাংক একটি প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতে চলেছে। সেখানে বিশ্বের অনেক বড় বড় নামকরা হ্যাকারদের একটি কম্পিটিশন হবে, আর যে প্রথম স্থান অর্জন করবে সে অনেক বড় অ্যামাউন্টে টাকার চেক এবং আরও কিছু এক্সপেন্সিভ গিফট পেতে চলেছে। এই নিউজটি শুনে হারু খুবই এক্সাইটেড হয়ে গাকুর দিকে তাকায়। আসলে সে চাইছিল গাকু এই কম্পিটিশনে অংশগ্রহণ করুক, কারণ এটাই এখন টাকা উপার্জনের একমাত্র সুযোগ। কিন্তু গাকুর মাঝে কোনো ধরনের কনফিডেন্সই ছিল না, এজন্য সে কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইছিল না। তবে হারু এত সহজে হার মানার পাত্র নয়। তার গাকুর কম্পিউটার হ্যাকিংয়ের স্কিলের উপর পুরোপুরি ভরসা ছিল। এজন্য সে গাকুর কোনো কথা না শুনে নিজেই গাকুর একটি পিকচার তুলে কম্পিটিশনের জন্য অ্যাপ্লাই করে দেয়। এরপর নির্দিষ্ট ডেটে কম্পিটিশন শুরু হয়ে যায়। গাকু দেখতে পায় সেখানে তার মতো আরও হাজার হাজার হ্যাকার অংশ নিয়েছে, কিন্তু এরপরও সে কোনো মতে সাহস করে কম্পিটিশনের লেভেলগুলো পার করতে থাকে। আর একসময় দেখা যায় যে গাকুর নিজের উপর আত্মবিশ্বাস না থাকলেও সে অনেকগুলো লেভেল পার করে ফেলেছে এবং অনেককেই সে হারিয়ে দিয়েছে। এখন যদি সে টপ 12-এর মধ্যে র্যাঙ্কিং করতে পারে, তবে সে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবে। তো এই রাউন্ডে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে সে একসময় মনে করে যে তার দ্বারা এসব কিছু হবে না, কোনোভাবেই সে টপ 12-এ যেতে পারবে না। যখনই গাকু এই কম্পিটিশন থেকে গিভ আপ করার প্ল্যান করে, ঠিক তখনই সেখানে হারু চলে আসে। সে আসলে এখানে গাকুকে সাহস দিতে এসেছে। তো গাকু এখানে তাকে অনেক অ্যাপ্রিশিয়েট করতে থাকে। এরপর গাকুকে অ্যাপ্রিশিয়েট করা হলে সে তাদের ছাদে চলে যায় এবং গাকু তখন সাহস করে সেখানকার সবচাইতে কঠিন প্রশ্নের সঠিক উত্তর দেয় এবং হাজার হাজার নামকরা হ্যাকারকে পেছনে ফেলে সে টপ 12-এ চলে আসে।
আর আজকের মতো গেম শেষ হওয়া মাত্রই সে দৌড়ে চলে যায় হারুকে এই নিউজটি দেওয়ার জন্য। আর হারু এটা শুনে খুশিতে তাকে জড়িয়ে ধরে। এরপর দেখতে দেখতে ফাইনাল রাউন্ডের দিন চলে আসে। ড্রাগন ব্যাংকের মধ্যে এই কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়। সেখানে মোট 12টি পাওয়ারফুল হ্যাকার গ্রুপ অংশগ্রহণ করেছিল। এমনকি সেখানে ড্রাগন ব্যাংকেরই একটি হ্যাকার গ্রুপ ছিল, যারা ছিল এই গেমের মধ্যে সবচাইতে পাওয়ারফুল গ্রুপ। প্রত্যেকটি গ্রুপেই অনেকজন করে হ্যাকার ছিল, কিন্তু হারুর গ্রুপে শুধুমাত্র একজনই ছিল, আর সে হলো গাকু। তবে সেখানে আশেপাশে কোথাও হারুকে দেখা যাচ্ছিল না। এজন্য গাকু একা একা সেখানে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এমন সময় সেখানে একজন গেমের রুলসগুলো অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে। আর রুলসগুলো ছিল, সেখানে প্রত্যেকটি গ্রুপের জন্য নির্দিষ্ট কিছু ইলেকট্রিক ক্লে থাকবে, আর সেই ক্লেগুলো অন্য টিমকে হ্যাক করতে হবে। যে টিম সবচাইতে দ্রুত সেগুলোকে হ্যাক করতে পারবে সেই টিমে হবে উইনার। কিছুক্ষণ পর ব্যাংকের প্রেসিডেন্ট কিকো সেখানে এসে উপস্থিত হলে সঙ্গে সঙ্গে গেম স্টার্ট করা হয়। তবে খুব অল্প সময়ের মধ্যেই হারু সেখানে এসে উপস্থিত হয়। সে খুব অদ্ভুত একটি ড্রেস পরে তার হাতে ছাড়ুর মতো কিছু একটা নিয়ে সেখানে হাজির হয়। সে এখানে গাকুকে গোপনে বলে যে সে সামনে যাওয়ার কিছুক্ষণ পরেই গাকু যেন তার নেটওয়ার্ক ওপেন করে ফেলে। এরপর সে তার হাতে থাকা ঝাড়ুটি নাড়িয়ে হাসতে হাসতে মন্ত্র পড়ার ভঙ্গিতে কিছু একটি বলতে বলতে সামনের দিকে যায়। সকলেই তার এই অদ্ভুত কাজে খুবই বিনোদন পাচ্ছিল। কিন্তু এদিকে দেখা যায় যে কোনো প্লেয়ারই তাদের নেটওয়ার্ক কানেক্ট করতে পারছিল না। এমন সময় হারু গাকুকে চোখের ইশারা দিয়ে নেটওয়ার্ক ওপেন করতে বলে। তখন গাকু নেটওয়ার্ক ওপেন করে দেখতে পায় যে অন্য কারো নেটওয়ার্ক কানেক্ট না হলেও তার নেটওয়ার্ক কানেক্ট হয়ে গিয়েছে। এরপর সে আর এক মুহূর্ত দেরি না করে সে সেখানে তার হ্যাকিংয়ের কাজ শুরু করে দেয়। আর এখানে দেখা যায় যে তার হাতে ঝাড়ুটি আসলে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর যখন সে ঝাড়ুটি এদিক ওদিক মুভ করছিল তখন অ্যালুমিনিয়ামের কারণে অন্যদের নেটওয়ার্ক ডিসকানেক্ট অথবা স্লো হয়ে গিয়েছিল। আর এই কাজের জন্য সে আগে থেকেই সাজানো ফুলের পেছনে একটি আলাদা নেটওয়ার্ক সেট করে রেখেছিল। তো কিছুক্ষণ পর সবার নেটওয়ার্ক একদম ঠিক হয়ে যায়। কিন্তু ততক্ষণে গাকু র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে। তবে সবার নেটওয়ার্ক কাজ করা শুরু করলে গাকু আবার পিছিয়ে পড়ে, কারণ তার টিমে শুধুমাত্র সে একাই ছিল। তো খেলার সময় অলরেডি শেষ হয়ে আসছিল। এমন সময় হারুর মাথায় আরও একটি আইডিয়া চলে আসে। সে এখানে গাকুকে বলে যে সেখানকার নেটওয়ার্ক হ্যাক করে সকলকে ডিসকানেক্ট করে দেওয়ার জন্য। গাকু যেহেতু অনেক ভালো একজন হ্যাকার ছিল, তাই সে এই কাজটি খুব সহজেই করতে পারে। এতে করে সকলের নেটওয়ার্ক আবারও ডিসকানেক্ট হয়ে যায়। আর তখন সময় এত বেশি কম ছিল যে আবার নেটওয়ার্ক কানেক্ট করে হ্যাকিং প্রসেস কন্টিনিউ করার মতো এনাফ টাইম কারো হাতেই ছিল না। এই সুযোগে গাকু তার হ্যাকিং প্রসেস কন্টিনিউ করে একের পর এক অ্যাটাক চালিয়ে সবথেকে বেশি ক্লে হ্যাক করে উইনার হয়ে যায়। এদিকে এসব কিছু দেখে কিকো খুবই ইমপ্রেস হয়ে যায়। তবে সে তাদের উইনার হওয়ার জন্য ইমপ্রেস হয় না, বরং সে ইমপ্রেস হয়ে যায় তাদের চালাকি দেখে। কেউ এখানে গাকু এবং হারুর চালাকি না ধরতে পারলেও কিকো ঠিকই ধরে ফেলেছিল। আর কিকো এখানে বুঝতে পারে যে আসলে তারা দুজনই খুবই ট্যালেন্টেড। এজন্য সে এবার তাদেরকে চ্যাম্পিয়নশিপের 200 মিলিয়ন ইয়েনের পরিবর্তে তাদেরকে পার্টনারশিপের জন্য অফার করে। তবে হারু এখানে কিকোর প্ল্যান বুঝে যায় এবং এবারও সে তার এই প্রপোজাল রিজেক্ট করে দেয়। আর প্রোগ্রাম শেষ হওয়ার পর কিদান নামের একজন তাদের সাথে একটি মিটিংয়ের আয়োজন করে। তিনি ছিলেন একজন মাল্টিন্যাশনাল কোম্পানির ওনার। সে সেই কম্পিটিশনে দর্শক হিসেবে উপস্থিত ছিল। তো সে হারু এবং গাকুকে একটি অফার করে। অফারটি হলো 30 মিলিয়ন ইয়েন এবং 15% পার্টনারশিপ শেয়ার। এই অফারটি হারুর বেশ পছন্দ হয়। সে ভাবে যে অফারটি অ্যাকসেপ্ট করলে তার টাকাও ম্যানেজ হয়ে যাবে এবং কোম্পানির কন্ট্রোলও তাদের হাতে থাকবে। কিন্তু এক্ষেত্রে কিদান তাদেরকে একটি কন্ডিশন দেয়, আর সেটি হলো তাদেরকে প্রত্যেক মাসে 3 মিলিয়ন ইয়েন আর্ন করতে হবে। হারু তখন এই কন্ডিশনেও খুব হাসি মুখে রাজি হয়ে যায়, কিন্তু গাকু বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর কিদান তাদের দুজনের কাছে টাকার ব্রিফকেসটা রাখা মাত্রই হারু তখন সেই টাকাগুলো নিয়ে ছবি এবং ভিডিও করতে শুরু করে, কারণ তার কাছে শুরু থেকেই একটি আইডিয়া ছিল, অনলাইন বিজনেস আইডিয়া। গাকু তখন তাকে প্রশ্ন করে, কিন্তু আমরা অনলাইনে কি বিক্রি করব? হারু তখন তার আইডিয়ার কথা গাকুর সাথে শেয়ার করে। সে মূলত চাইছিল টাকাগুলোর পিকচার এবং ভিডিও অনলাইনে পোস্ট করে মানুষকে আকৃষ্ট করার জন্য, যেন মানুষ সেই টাকাগুলো দেখে প্রলোভিত হয়ে তাদের কোম্পানিতে জয়েন করতে চায়। এরপর দেখা যায় যে সত্যি সত্যি কিছু মানুষ চাকরির জন্য তার কোম্পানিতে অ্যাপ্লাই করেছে এবং তারা ইন্টারভিউ দিতেও চলে এসেছে। কিন্তু হারুর কাছে কাউকেই তার কোম্পানির জন্য পারফেক্ট মনে হয় না। এরপর সবার শেষে তাকাহাশি নামের একটি মেয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে। সে হারুর সমস্ত প্রশ্নের একদম সঠিক উত্তর দেয় এবং তার সমস্ত প্ল্যানগুলো হারুর সঙ্গে ম্যাচ হয়ে যায়। তো এই সবকিছু দেখে সে মেয়েটিকে একদম নিজের কোম্পানির জন্য ডিরেক্টর হিসেবে সিলেক্ট করে নেয়, কারণ মেয়েটিকে তার কাছে সব দিক থেকেই পারফেক্ট মনে হয়েছে। এবার পরের দিন নির্দিষ্ট টাইমে হারুর দেয়া অ্যাড্রেস অনুযায়ী তাকাহাশি অফিস করার জন্য সেখানে চলে যায়।
কিন্তু সেই অ্যাড্রেসে গিয়ে সে দেখতে পায় যে এটি আসলে কোনো অফিস নয়, বরং এটি ছিল গাকুর বাড়ি। কিন্তু এতে সে একটুও বিভ্রান্ত হয় না, বরং উল্টো তাদের দুজনের সাথেই কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতে শুরু করে। এ সময় গাকু তাকে কিদানের দেয়া কন্ডিশনের কথা বলে যে তাদেরকে 1 মাসের মধ্যে 30 মিলিয়ন ইয়েন আর্ন করতে হবে। কিছুক্ষণ ভাবার পর তাকাহাশির মাথায় একটি আইডিয়া চলে আসে। সে এখানে এমন একটি এআই রোবট বানানোর পরিকল্পনা করে যে রোবটটি মানুষকে সাজেস্ট করবে তাদের প্রিয় মানুষদেরকে জন্মদিনে কি গিফট করা যেতে পারে। এরপর সেই অনুযায়ী গ্রাহকের চাহিদা মতো তারা গিফট তৈরি করে সেটা সেল করবে। আর এই ইউনিক আইডিয়াটি হারু এবং গাকুর কাছে ভীষণ পছন্দ হয়। এরপর তারা 3 জন মিলে একসাথে কাজে নেমে পড়ে। হারু এবং তাকাহাশি বিভিন্ন অফিসে গিয়ে এ ব্যাপারে কোলাবোরেশন করে ক্লায়েন্ট খুঁজতে শুরু করে। আর অন্যদিকে গাকু বাসায় বসে এআই রোবট তৈরি করতে থাকে, কারণ গাকুর এই সমস্ত ব্যাপারে ভালো নলেজ ছিল। তো একটানা প্রায় 3 দিন অক্লান্ত পরিশ্রম করার পর ফাইনালি গাকু একটি এআই রোবট বানিয়ে ফেলে। তো তারা তাদের এই রোবটটির নাম রাখে রেনরেন। এরপর তাকাহাশি নিজেই প্রথম কাস্টমার হয়ে রেনরেনের সাথে কথা বলতে শুরু করে। আর এই সবকিছু সোশ্যাল মিডিয়াতে লাইভের মাধ্যমে দেখানো হচ্ছিল। তবে এটাই ছিল ক্যামেরার সামনে তাকাহাশির প্রথম কথা বলা, এজন্য সে অনেকটা নার্ভাস ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকাহাশি এবং রেনরেনের কনভারসেশন সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হয়ে যায়। সকলেই তাদের এই দুষ্টু মিষ্টি কনভারসেশন খুবই পছন্দ করে। এটা দেখে তাকাহাশি আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে যায়। সে তাদের রোবট প্রমোশনের জন্য শিশু পার্কে এবং রাস্তাঘাটেও কনভারসেশন স্টার্ট করে দেয়। 1 সপ্তাহ পর তারা 3 জন একসাথে তাদের অ্যাকাউন্ট চেক করে দেখতে পায় যে এত কিছুর পর তারা মাত্র 49,000 টাকা আর্ন করতে পেরেছে। এটা দেখে তারা অনেকটাই হতাশ হয়ে পড়ে, কারণ এত স্লো ইনকাম দিয়ে 1 মাসের মধ্যে এতগুলো টাকা ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব নয়। হারু এখানে মনে করে যে তাদের আর্নিং এত কম হচ্ছে কারণ তাদের কাছে বিক্রি করার জন্য কোনো স্পেসিফিক প্রোডাক্ট নেই। এজন্য তারা ভাবতে থাকে যে কোন জিনিসটির মাধ্যমে অল্প সময়ের মধ্যে তাদের অনেক টাকা আর্ন হতে পারে। এদিকে তাকাহাশি আবার মানুষের সাইকোলজি খুব ভালোভাবে বুঝতে পারত। সে এখানে রেনরেনের সাথে কনভারসেশন করে ফ্লাওয়ার ডেকোরেশনের বিজনেস স্টার্ট করার সিদ্ধান্ত নেয়। হারু এবং গাকু তাকে এই ব্যাপারে সাপোর্ট করে। এরপর দেখা যায় যে সত্যিই মানুষজন রেনরেনের কাছ থেকে আইডিয়া নিয়ে ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য তাদের কাছে অর্ডার করতে শুরু করে। এরপর দেখতে দেখতে খুবই অল্প সময়ের মধ্যে তাদের কাছে একের পর এক অনেকগুলো অর্ডার আসতে থাকে। এমনকি গাকু এসব অর্ডার কনফার্ম করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়। এক সময় তাদের এই বিজনেস সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে যায় এবং তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এবার 1 মাস পর তারা 3 জন তাদের অ্যাকাউন্ট চেক করে দেখতে পায় যে তাদের অ্যাকাউন্টে অলরেডি 30 মিলিয়ন ইয়েন হয়ে গিয়েছে। এটা দেখে তারা 3 জনই আনন্দে নাচতে শুরু করে। তো পরের দিন তারা কিদানের কাছে গিয়ে এই নিউজটি দিলে কিদান খুবই খুশি হয়ে যায় এবং তাদের 3 জনকে সিনিয়র ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয়। সিনিয়র ম্যানেজারের নাম ছিল ইউ এখানে তাদের বিজনেসের সমস্ত আইডিয়াগুলো শুনে তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু তিনিও তাদেরকে একটি কন্ডিশন দেয়। কন্ডিশনটি হলো তাদের 1 মাসের মধ্যে 2 কোটি টাকা আর্ন করতে হবে। এটা শুনে তাকাহাশি এবং গাকু দুজনেই খুবই আপসেট হয়ে যায়। কিন্তু হারু কোনো কেয়ার না করে তার এই কন্ডিশনের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ তার অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। এরপর বাড়ি ফিরে তারা সবাই ভাবতে থাকে যে কিভাবে এত অল্প সময়ের মধ্যে এই পরিমাণ টাকা আর্ন করা যায়। তখন হারু প্ল্যান করে যে গাকু এবং সে কোনো একটি ফ্যান্সি বাড়ি গিয়ে ওয়েটারের কাজ করবে এবং পাশাপাশি সেখানে তাদের ফ্লাওয়ার বিজনেসের প্রচারণা চালিয়ে যাবে, কারণ সেখানে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আসে। সেখানে হয়তো তাদের অনেক বেশি সেল হতে পারে। এরপর তাদের সবকিছুই ঠিকঠাক মতোই চলছিল। তো এমনভাবে প্রচারণার জন্য এখন তাদের কাছে ফুলের এত বেশি অর্ডার আসতে শুরু করে যে তাকাহাশির আর অন্য কোনো দিকে তাকানোর সময় থাকে না। কিন্তু কিছুদিন পর তারা অ্যাকাউন্ট চেক করে দেখে যে 2 কোটি টাকা হতে এখনো অনেক টাকা বাকি আছে। এজন্য তারা এর পেছনে আরও এফোর্ট দিতে শুরু করে। গাকু দিনরাত অনলাইনে খাটাখাটি করে এবং রেনরেনের কাছ থেকে আইডিয়া নিয়ে আরও ভালো ফ্লাওয়ার বুটিক অ্যারেঞ্জ করতে থাকে। এতে তাদের বিজনেসে আরও অনেক বেশি লাভ হতে শুরু করে। এভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রায় 1 মাস পর তারা অ্যাকাউন্ট চেক করে দেখতে পায় যে ফাইনালি সেখানে 2 কোটি টাকা হয়ে গিয়েছে। এটা দেখে তারা আনন্দে একদম আত্মহারা হয়ে পড়ে। এরপর এই খবরটি কিদান এবং ইউকে দিলে তারা অনেক খুশি হয়ে হারু এবং গাকুর কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলে। এভাবেই হারু এবং গাকুর কোম্পানির যাত্রা শুরু হয়। তারা এই কোম্পানির নাম দেয় ট্রিলিয়ন গেম। কিন্তু এ সময় সমস্যা হয়ে দাঁড়ায় অন্য কিছু। ঠিক তখন যখন তারা তাদের এআই রোবট তৈরির সফলতা অফিসিয়ালি লঞ্চ করতে যাবে, তখনই তারা দেখতে পায় ড্রাগন ব্যাংক প্রায় তাদের মতো করে একটি এআই রোবট লঞ্চ করে ফেলেছে এবং তারা এটার পেছনে অনেক টাকা খরচ করেছে। সেই সাথে তারা এই এআই রোবটটি পুরো বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছে। এটা দেখে তারা 3 জন ভীষণ হতাশ হয়ে পড়ে। হারু কিছুতে ভাবতেই পারেনি
যে কিকো তাদের সাথে এমন বেইমানি করবে। কিন্তু এরপরেও হারু থেমে থাকে না। সে নতুন একটি আইডিয়ার কথা সবার সাথে শেয়ার করে। হারু সিদ্ধান্ত নেয় যে তারা এখন আর ফ্লাওয়ার সেল করবে না, তাদের কোম্পানিতে তারা একটি লাইভ গেম অ্যারেঞ্জ করবে। অর্থাৎ হারু এখন তাদের কোম্পানিটিকে একটি গেমিং কোম্পানি হিসেবে তুলে ধরতে চাইছে। কিন্তু এজন্য তাদের অনেক মানুষ এবং একটি অফিসের প্রয়োজন ছিল। হারু তখন 100 মিলিয়ন ইয়েন খরচ করে একটি অফিস কিনে নেওয়ার পরিকল্পনা করে। তো এভাবেই খুঁজতে খুঁজতে ফাইনালি তারা একটি গেমিং টিম পায়, যাদের অফিস কোনো একটি ঝামেলার জন্য অনেকটাই লসে চলছিল। হারু তখন তাদের সাথে কথা বলে তাদেরকে পুরোপুরি ম্যানেজ করে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেই অফিসটি সে কিনে নেয়। সেই সাথে সেই গেমার টিমকেও তাদের সাথে নিয়ে নেয়। এরপর সে ওই অফিসটিকে একদম নিজের মতো করে ডেকোরেট করতে শুরু করে। গাকু তো কল্পনাই করতে পারছিল না যে তারা এখন এই জায়গাটির মালিক। হারু তখন টিমের সকলকে একটি নিউ গেম তৈরি করার জন্য পরামর্শ দেয়, যার নাম হবে সার্ভাইভাল আইল্যান্ড। তার কথা মতো টিমের সকলে এই গেমটি মেক করতে লেগে পড়ে, আর খুবই অল্প সময়ের মধ্যে তারা কঠোর পরিশ্রম করে গেমটি তৈরি করে ফেলে। হারু তখন তার কোম্পানির পক্ষ থেকে গেম লঞ্চের জন্য একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, আর সেখানে সে সবাইকে চমকে দিয়ে সে স্পেশাল গেস্ট হিসেবে এইচআই নামের একজন ব্যক্তিকে মঞ্চে নিয়ে আসে। আসলে এইচআই হলো এমন একজন বিশ্ববিখ্যাত গেম প্রডিউসার, যার সাথে কাজ করা অনেক গেমিং কোম্পানির স্বপ্ন। তো এইচআই মঞ্চে তাদের ট্রিলিয়ন গেমের সাথে কাজ করার জন্য একটি বক্তৃতা রাখে। এদিকে সবাই অবাক হয়ে ভাবতে থাকে যে হারু এই কাজটি কিভাবে করল। কিন্তু আসলে এই লোকটি এইচআই ছিলই না। হারু নকল কস্টিউম পরিয়ে তাকে সাজিয়ে এনেছিল, যেটা কেউ বুঝতেই পারেনি। আর হারুর এই চালাকির জন্য তাদের কোম্পানিতে প্রায় 2 বিলিয়ন ইনভেস্টমেন্ট ম্যানেজ হয়ে যায়। এতে কোম্পানির সবাই ভীষণ খুশি হয়। এরপর হারু কিদানের অফিসে যায়। সে তাকে জাপানি এন্টারটেইন ইন্ডাস্ট্রিকে কবজা করার জন্য প্রপোজাল দেয়, কিন্তু কিদানিতে কোনো ইন্টারেস্ট দেখায় না। এজন্য হারু বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। এরপর তাকাহাশি অফিসে গিয়ে গাকুকে ডেকে নিজের ফোন দেখিয়ে বলে যে তাদের কোম্পানির জন্য যত টাকা ইনভেস্ট করা হয়েছিল সেই সব টাকা ব্যাংক থেকে উধাও হয়ে গিয়েছে। অর্থাৎ সেই টাকাগুলো ব্যাংক থেকে কেউ নিয়ে নিয়েছে। আর ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষমতা শুধুমাত্র গাকু এবং হারুরই ছিল। তবে গাকু তো তাকে না জানিয়ে এমনটা কখনোই করবে না। তাই তাকাহাশি বুঝতে পারে যে এই কাজটি হারুই করেছে। তাই সে তখন প্রচণ্ড রেগে গিয়ে হারুকে এই ব্যাপারে প্রশ্ন করতে চায়, কিন্তু গাকু তাকে বাধা দেয় এবং বলে যে সে আসলে সবই জানত, কিন্তু তার সাহস ছিল না হারুকে এই ব্যাপারে কিছু বলার। এরপর গাকু এবং তাকাহাশি দুজনে মিলে অফিসে গিয়ে সবাইকে সব সত্য কথা বলে দেয়। সবাই এসব জানতে পেরে খুবই মন খারাপ করে ফেলে। তারা তো এখানে বিশ্বাসই করতে পারছিল না যে হারু তাদেরকে এভাবে ধোঁকা দিয়েছে। হারু একাই তাদেরকে কিছু না জানিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করে ফেলেছে। গাকু তখন এখানে সিদ্ধান্ত নেয় যে সে হারুকে ছাড়া একটি গেম প্রডিউস করবে, আর সেই গেমটিকে পুরো দুনিয়াতে হিট করার জন্য সে সবকিছু করতেই প্রস্তুত। তো তার এই পরিকল্পনার ব্যাপারে সে সবাইকে বললে সবাই তাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং সাহস দেয়। এদিকে দেখা যায় হারু আবারও কিদানের কাছে যায়। এবার সে এসে ডিরেক্টর কিদানকে থ্রেট দেয়। আসলে বেশ কিছুদিন আগে কিদান একটি মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে মার্ডার করেছিল, কিন্তু এই কেসটি কোনোভাবে চাপা পড়ে যায়। আর এতগুলো দিন পর হারু অনেক অনুসন্ধান করে এর প্রমাণ পেয়েছে। এজন্য সে কিদানকে এখানে থ্রেট করে বলে, আপনি যদি আমার প্রপোজালে রাজি না হন তাহলে আমি সবাইকে সমস্ত সত্য কথা বলে দেব। তো কিদান তখন আর কোনো উপায় না পেয়ে তার প্রপোজালে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় গাকু ড্রাগন ব্যাংকের গেমিং সিস্টেম হ্যাক করে ফেলেছে। তবে এই পেছনে তার চুরির কোনো উদ্দেশ্য ছিল না। এদিকে ড্রাগন ব্যাংকে এই বিষয়টি নিয়ে একদম তোলপাড় শুরু হয়ে যায়। কেউই বুঝতে পারছিল না যে কাজটি কে করেছে, কিন্তু কিকু এই নিউজটি শোনা মাত্রই বুঝে যায় যেটা গাকু ছাড়া আর কেউ করতে পারে না। তবে সে জানতে চাইছিল যে গাকু এই কাজটি কেন করল। এজন্য সে কৌশলে গাকুকে ফোন করে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য প্রপোজাল দেয়। গাকুতে এতে একদম অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে কিকো আসলে কি চাইছে, কিন্তু সে সাহস করে তার প্রপোজালটি অ্যাকসেপ্ট করে এবং কিকো তাকে যেখানে যাওয়ার জন্য বলেছিল সে সোজা সেখানে চলে যায়। তার একটি পার্কে গিয়ে ভীষণ এনজয় করে। কিকো এই প্রথম কারোর সাথে এত সুন্দর সময় স্পেন্ড করছে। তারা দুজন সকাল থেকে রাত পর্যন্ত সেখানেই কাটায়। রাতে একটি রাইডে উঠে কিকো খুব গম্ভীরভাবে গাকুকে জিজ্ঞাসা করে। সে তাকে বলে, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, আমাদের গেমিং সিস্টেম কি তুমি হ্যাক করেছ? গাকু কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। কিকো এতে বুঝে যায় যে আসলে তার সন্দেহই ঠিক। এরপর কিকো বাড়ি ফেরার পথে গাকুকে তার নিজের কোম্পানির গেম ডেভেলপারের ইনফরমেশন দিয়ে দেয়। গাকু এতে ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে ভাবতেই পারছিল না যে কিকো তাকে এটা দেবে। এরপর সেই খবরটি তার অফিসের সবাইকে দেয়। এবার পরের দিন সে আর তাকাহাশি সেই গেম ডেভেলপারের সাথে মিট করে এবং তাকে তার কোম্পানিতে কাজ করার জন্য অফার দেয়।
কিন্তু সেখানে প্রায় 180 মিলিয়ন ইয়েন স্যালারির দাবি করে, যা গাকুর কোম্পানির পক্ষে কোনোভাবেই অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। গাকু এতে অনেকটাই দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে হারু চলে আসে এবং সে সেই লোকটির সাথে কথা বলে তাকে একটু কম স্যালারিতে কন্ট্রাক্ট সাইন করার জন্য কনভিন্স করে ফেলে, কারণ সে মানুষকে পটাতে খুবই এক্সপার্ট ছিল। এরপর গাকু এবং হারু দুজনেই দুজনের কাজের জন্য একে অপরের কাছে ক্ষমা চায়, আর গাকু বুঝতে পারে যে সে হয়তো কোনো না কোনোভাবে হারুকে ভুল বুঝেছিল। হারু তাদের সঙ্গে যেই কাজটি করেছে নিশ্চয়ই এটার পেছনে কোনো কারণ আছে, তাই গাকু তখন আবারও হারুর সাথে বন্ধুত্ব করে ফেলে। তারা দুজন মিলে একসাথে আবারও তাদের কোম্পানিটি ইমপ্রুভ করার সিদ্ধান্ত নেয় এবং তারা ডিসাইড করে যে গাকু পুরোপুরি গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকবে এবং হারু কোম্পানির মিডিয়া প্রমোশনের কাজ করবে। তো সমস্ত কিছু ডিসাইড করার পর গাকু এবং তাকাহাশি হারুর কাছে সেই 2 বিলিয়ন ইয়েনের কথা জানতে চায়, যেটা তাদের ব্যাংক থেকে গায়েব হয়ে গিয়েছে, অর্থাৎ হারু নিয়ে গিয়েছে। তবে হারু তখন সেটাকে মজা করে উড়িয়ে দেয়, কিন্তু আসলে হারু সেই টাকাগুলো অন্য একটি কোম্পানি কেনার জন্য খরচ করে ফেলেছে, আর এই ব্যাপারে সে তাদের কাউকে কিছু জানায়নি। তবে হারু সেই কোম্পানি কেনার পেছনে টাকাগুলো এই কারণেই খরচ করে ফেলেছে যাতে করে গাকু অন্য একটি গেম প্রডিউস করলে সেই কোম্পানি গেমটিকে প্রমোট করে দেয় এবং গাকু খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়, কারণ হারু আগে থেকেই জানতো যে গাকুর মাঝে অনেক বড় ট্যালেন্ট রয়েছে। যদি সে একবার জেদ করে তাহলে সে অনেক দূর যেতে পারবে। পরের দিন হারুর অফিসে সেই গেম ডেভেলপার টাইম মতো হাজির হয়। সে সকলকে তার গেমিং প্ল্যানের ব্যাপারে বলে। তখন আর এক মুহূর্তও দেরি না করে সবাই সেখানে গেম প্রডিউসের কাজে লেগে পড়ে। সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। এদিকে আমরা ড্রাগন ব্যাংকের চেয়ারম্যানকে দেখতে পাই, যে কিনা ছিল কিকোর বাবা। সে ছিল খুবই চালাক এবং খারাপ একজন মানুষ। তো সে হঠাৎ করেই মার্কেটে একটি নিউ গেম লঞ্চ করে ফেলে, যেন হারু এবং গাকুর গেম মার্কেটে খুব একটা ফেমাস হতে না পারে। শুধু তাই নয়, সে তার গেম ডেভেলপারকে থ্রেট দিয়ে বলে, তুমি যদি ট্রিলিয়ন গেমের কোম্পানিতে কাজ করো তাহলে আমাদের ড্রাগন ব্যাংক থেকে তোমাকে রিজাইন নিতে হবে। একথা শুনে সে ট্রিলিয়ন গেমের সাথে সমস্ত কন্ট্রাক্ট রিজেক্ট করে দেয় এবং ড্রাগন ব্যাংকের নিউ গেম লঞ্চ প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ফেলে। এ সময় হারু এবং গাকু দুজনেই মিলে তাকে কনভিন্স করার জন্য যায় এবং তাকে অনেক টাকা অফার করে, কিন্তু সে তাদের কোনো কথাতেই রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। এবার ড্রাগন ব্যাংকের নিউ গেম লঞ্চের অনুষ্ঠানে দেখা যায় চেয়ারম্যান এখানে গেম ডেভেলপারকে বক্তৃতা রাখার জন্য বলে, আর এই গেম ডেভেলপারের নাম ছিল কাইসন। তো কাইসন সেখানে তার বক্তৃতা দিচ্ছিল। এ সময় নিচে দর্শকদের সারিতে গাকু এবং হারু দুজনেই চুপচাপ দাঁড়িয়েছিল। তবে এখানে হঠাৎ করেই কাইসন বলে ওঠে যে সে এখন থেকে ট্রিলিয়ন গেমের সাথে কাজ করবে। ড্রাগন ব্যাংকের সাথে তার সমস্ত সম্পর্ক আজকেই শেষ। একথা শুনে হারু এবং গাকু দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। কাইসন আসলে গাকু এবং হারুকে অনেক বেশি আপন করে নিয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে গাকু এবং হারু একদিন অনেক দূর পৌঁছতে পারবে যদি সে তাদেরকে একটু সাহায্য করে। এদিকে তাদের অফিসের সবাই এই প্রোগ্রামটি দেখছিল, আর কাইসনের কথা শুনে তারাও অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু ড্রাগন ব্যাংকের চেয়ারম্যানের কাছে বিষয়টি মোটেও ভালো লাগছিল না। সে তখন এখানে কোনো রিয়েক্ট না করে চুপচাপ সেখান থেকে চলে যায়। হারু এবং গাকুর জন্য এটা ছিল সফলতার ছোট্ট একটি ধাপ। তো এরপর তারা দুজন মিলে অনেক বড় একটি মিডিয়া কোম্পানি কিনে নেয়, যেটা কিনা অলমোস্ট ড্রাগন ব্যাংকের মতোই ছিল। এখন তাদের কাছে প্রায় সবকিছুই রয়েছে, একটি টিম, একটি মিডিয়া কোম্পানি এবং সেই সাথে রয়েছে অনেক টাকা। এখন তাদের শুধুমাত্র সফলতার অপেক্ষা। তো কিছুদিন পর তারা দুজন মিলে একটি নিউ গেম রিলিজ করে, আর খুব অল্প দিনের মধ্যে গেমটি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। মাত্র এক সপ্তাহের মধ্যে গেমটি প্রায় 7 লক্ষ মানুষ ডাউনলোড করে ফেলে। এরপর তারা গেমের মধ্যে একটি প্রমোশন সাইট আপডেট করে ফেলে, যেখানে টাকা ইনভেস্ট করলে কয়েন এবং নতুন নতুন ফাংশন পাওয়া যাবে। তখন দেখা যায় মানুষ সেখানে টাকা ইনভেস্ট করতে শুরু করে। এভাবে একসময় তাদের গেম এতটাই ফেমাস হয়ে যায় যে এটি সোজা টপ 4-এ উঠে আসে এবং কোম্পানির ইনকাম প্রায় 5 বিলিয়ন ইয়েনে পৌঁছে যায়। আসলে তাদের এই গেমটি এত বেশি ইন্টারেস্টিং ছিল যে এমন কোনো গেম গত 50 বছরেও আবিষ্কার হয়নি। তাই খুবই অল্প সময়ের মধ্যে গাকু এবং হারুর কোম্পানি কোটি কোটি টাকা উপার্জন করে ফেলে এবং তাদের ইনকাম দিন দিন বাড়তেই থাকে। এদিকে এসব দেখে ড্রাগন ব্যাংকের চেয়ারম্যান এগুলো একদমই সহ্য করতে পারছিল না। অন্যদিকে হারু আরও বড় একটি প্ল্যান করে ফেলে। সে তাদের কোম্পানির উপার্জিত টাকা দিয়ে একটি নতুন টিভি চ্যানেল ট্রিলিয়ন টিভি স্টার্ট করার প্ল্যান করে। এই চ্যানেলে কুকিং কম্পিটিশন থেকে শুরু করে সব ধরনের গেমিং কম্পিটিশন অ্যারেঞ্জ করা হবে, যা এর আগে কোনো প্রাইভেট কোম্পানি বা চ্যানেল করেনি। এদিকে ড্রাগন ব্যাংক বিভিন্ন বড় বড় বিদেশি কোম্পানির সাথে কনফারেন্স করে যেভাবেই হোক ট্রিলিয়ন গেম কোম্পানিকে শেষ করতে চাইছিল। আর হারু তার শোয়ের জন্য একজন ভালো উপস্থাপক খুঁজছিল। অনেক খুঁজে খুঁজে তারা জাপানের অনেক বিখ্যাত একজন উপস্থাপক নাগাকে খুঁজে বের করে
কিন্তু নাগা খুবই ফ্রাস্ট্রেটেড ছিল। সে বর্তমানে একটি ছোট কোম্পানিতে কাজ করছিল, কারণ অনেক বছর আগে সে একটি ন্যাশনাল কোম্পানিতে উপস্থাপনা করত, কিন্তু সেখানকার মালিক তাকে দিয়ে ফেক নিউজ প্রচার করিয়েছিল, যার জন্য তার অনেক বদনাম ছড়িয়ে পড়ে। তাই তার জনপ্রিয়তাও মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। তবে এখানে হারু এবং গাকু তাকে কথা দেয় যে ট্রিলিয়ন টিভির মাধ্যমে সে আবারও তার আইডেন্টিটি সকলের সামনে তুলে ধরবে। একথা শুনি নাগা তাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর দেখা যায় তাদের নতুন টিভি চ্যানেল থেকে প্রথম এপিসোড রিলিজ হওয়া মাত্রই সেটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় এবং পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এভাবে তাদের সেল আরও দ্বিগুণ হয়ে যায়। তারা প্রতিদিন প্রায় 250 মিলিয়ন ইয়েন ইনকাম করতে শুরু করে। অন্যদিকে ড্রাগন ব্যাংক অনেক বড় একটি টিভি চ্যানেলের সাথে ডিল করে ফেলে এবং তারা এমন একটি রিমোট লঞ্চ করে যে রিমোটের একটি বাটন দিয়ে টিভির সমস্ত কাজ করা যাবে। এরকম আরও ক্রিয়েটিভ অনেক কিছুই তারা ভবিষ্যতে তৈরি করার জন্য প্রস্তাবও রাখে। এমনকি একটি বক্তব্যে কিকো সোজা ট্রিলিয়ন কোম্পানিকে থ্রেট করে বসে। এতে সকলেই একদম অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে খুব শীঘ্রই অনেক বড় একটি লড়াই হতে চলেছে। এদিকে ট্রিলিয়ন গেমে সকলেই ভীষণ চিন্তায় পড়ে যায়। আর হারু এখানে নতুন একটি প্ল্যান করে। সে ভাবে ড্রাগন ব্যাংক যেহেতু জাপানের সবচাইতে বড় টিভি চ্যানেলের সাথে ডিল করেছে, এজন্য তারা জাপানের সবথেকে বড় এনিমি পাবলিশার কোম্পানির সাথে ডিল স্টার্ট করবে। এজন্য তারা প্ল্যান মোতাবেক সেই কোম্পানিতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে তাদের কোম্পানির আগে কিকো সেখানে পৌঁছে গিয়েছে এবং তাদের সাথে ডিল করার জন্য কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। এটা দেখে হারু কিকোকে মিট করার জন্য একটি রেস্টুরেন্টে ইনভাইট করে। সেখানে সে কিকোকে এই ডিলটি ক্যান্সেল করার প্রপোজাল দেয়, আর কিকো এতে খুব সহজেই রাজি হয়ে যায়। কিন্তু তার একটি কন্ডিশন ছিল, আর সেটা হলো গাকু এবং হারুকে সারা জীবন তার গোলাম হয়ে থাকতে হবে এবং তার কথা মতোই চলতে হবে। কিকো আসলে শুরু থেকেই তাদেরকে নিয়ে অনেক বেশি জেলাস ছিল, আর সেদিন সে তাকে সেই গেম ডেভেলপারের ইনফরমেশন এ কারণেই দিয়েছিল কারণ সে সেই গেম ডেভেলপারের মাধ্যমে তাদের সম্পর্কে আরও তথ্য জানতে চাইছিল। কিন্তু সেই গেম ডেভেলপারই পরে হারুদের পক্ষে চলে যায়, তাই তার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। তো এখানে হারু তার প্রপোজাল সঙ্গে সঙ্গেই রিজেক্ট করে দেয়। এদিকে ড্রাগন ব্যাংকের চেয়ারম্যান কিদানের সাথে মিট করে এবং তাকে প্রপোজাল দেয় যে সে যদি ট্রিলিয়ন গেমের সাথে সমস্ত কন্ট্রাক্ট রিজেক্ট করে দেয় তবে তাকে ড্রাগন ব্যাংকের পার্টনারশিপে নেওয়া হবে। এই প্রপোজাল শুনে কিদান অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এবং হারুর কাছে গিয়ে তাকে এই ব্যাপারে সবকিছু বলে দেয়। হারু তখন তাকে বলে, আমি আসলে আপনাকে জোর করতে চাই না, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই করতে পারেন। আমি কাউকে কখনো আমার সাথে জোর করে রাখতে চাই না। কিছুক্ষণ পর ড্রাগন ব্যাংকের চেয়ারম্যানের কাছে খবর আসে যে কিদান তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। এতে সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। পরের দিন হারু আবারও সেই এনিমি কোম্পানিতে যায় এবং সেই ম্যানেজারকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু ম্যানেজার কিছুতেই তার কথায় রাজি হচ্ছিল না। তখন হারু তাকে প্রপোজাল দেয় যে সে যদি তাদের সাথে কাজ করে তাহলে তারা তাদের চ্যানেলে তাদের এনিমিগুলো পাবলিশ করবে। একথা শুনে ম্যানেজার তাকে সবথেকে ভালো এনিমিটি দেখায়, যার নাম ছিল মেড ইন ওয়ান। হারু তখন তাকে বলে তার এই শর্ট এনিমি দিয়ে একটি ফিল্ম তৈরি করবে এবং সেটাকে পাবলিশ করবে। একথা শুনে ম্যানেজার ভীষণ খুশি হয়ে যায়, কারণ প্রথমবারের মতো তাকে কেউ এই ধরনের অফার দিয়েছে। তো এরপর সে ট্রিলিয়ন গেমের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। হারু তখন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের সাথে কথা বলে মেড ইন ওয়ানের স্টোরিটি তাদেরকে দেয় এবং সেটাকে ফিল্মে কনভার্ট করার ব্যবস্থা করে। পরের দিন একটি প্রেস কনফারেন্সে হারু জানায় যে তারা 6 মাসের মধ্যে একটি এনিমে মেড ইন ওয়ান রিলিজ করতে চলেছে। একথা শুনে সবাই চমকে ওঠে, কারণ এত দ্রুত একটি অ্যানিমেটেড ফিল্ম বানানো মুখের কথা ছিল না। তখন হারু মঞ্চে গাকুকে এই ব্যাপারে বক্তব্য রাখার জন্য বলে। গাকু তখন সকলের উদ্দেশ্যে বলে, আমি একটি এআই তৈরি করেছি যেটি খুব দ্রুত সুন্দর সিনারিও অ্যানিমেটেড দৃশ্য নিয়ে কাজ করতে পারে এবং সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করতে পারে। আর আমাদের এই এআই এর মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমাদের অ্যানিমেশন ফিল্মটি তৈরি করতে পারব। এ সময় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে বলে, তাহলে কি অ্যানিমেশন কোম্পানি ড্রাগন ব্যাংকের সাথে কন্ট্রাক্ট রিজেক্ট করে দিয়েছে, নাকি তারা দুটো কোম্পানির সাথেই কাজ করবে? এ সময় হারু বলে, আমি কাউকে কোনো রকমের ফোর্স করিনি। যে কোম্পানি আমাদেরকে সুইচেবল মনে করবে তারা আমাদের সাথে কাজ করবে, আর যাদের মনে হবে না তারা করবে না। তার এই কথা শুনে কিকোও বুঝে যায় যে হারু এনিমে কোম্পানিটিকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তাই কিকো তখন সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। এদিকে ট্রিলিয়ন টিভি একমাত্র ডিস্ট্রিবিউশন রাইট পেয়ে যায় এবং তারা জাপানের সবচাইতে বড় 4টি টিভি চ্যানেলকে কনভিন্স করে সবাইকে একটি টিভি রিমোটের মধ্যে নিয়ে আসে। এতে করে দেখা যায় ড্রাগন ব্যাংক পুরোপুরি পিছিয়ে যায়। তখন ড্রাগন ব্যাংকের চেয়ারম্যান ট্রিলিয়ন টিমকে ডেকে এসব বন্ধ করার জন্য নানা রকমের প্রপোজাল দেয়,
কিন্তু হারু এসব কিছুতে রাজি হয় না। চেয়ারম্যান তখন বলে, আমরা একটি ব্যাংকের মালিক, আমাদের কাছে অনেক টাকা আছে, আর শেষ পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে তারাই টিকে থাকে যাদের কাছে সবচাইতে বেশি টাকা থাকে। হারু তখন তাকে বলে, আমি খুব শীঘ্রই আপনার ব্যাংকে থেকেও বেশি টাকা ইনকাম করব। কথা বলে সে তার টিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে এমন একটি ওয়েবসাইট বানানোর প্ল্যান করে যেখানে জাপানের লোকজন ক্রেডিট কার্ড ব্যবহার করে যে কোনো জিনিসপত্র কিনতে পারবে, আর জাপানের সবচাইতে বড় বড় মার্কেট, দোকান সবকিছুই এখানে ইনক্লুড থাকবে। তো কিছুদিনের মধ্যেই দেখা যায় যে হারু এবং গাকু এই ওয়েবসাইটটিতেও সফল হয় এবং লোকজন তার পেমেন্ট অ্যাপ ডাউনলোড করতে শুরু করে। সে তার আর্নিং আরও বাড়ানোর জন্য এই অ্যাপটি ট্রেনের টিকিটের সাথে অ্যাড করার পরিকল্পনা করে। এজন্য সে রেল স্টেশনের ম্যানেজারের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে কিকো আগেই ম্যানেজারের সাথে এই ব্যাপারে কথা বলছে। কিকো মূলত তাদের প্ল্যানই ফলো করে চলছিল, তবে সেই ম্যানেজার এখানে তাদের দুজনের প্রপোজালই রিজেক্ট করে দেয়। এদিকে বাড়ি ফিরে হারু কিকোকে প্রপোজাল দেয় তাদের সাথে একসঙ্গে কাজ করার জন্য। কিকো এতে রাজি হয়ে যায়। তো পরের দিন তারা দুজন মিলে আবারও স্টেশন ম্যানেজারের সাথে কথা বলতে যায়, আর এবার তারা দুজন মিলে ম্যানেজারকে খুব সুন্দরভাবে কনভিন্সও করে ফেলে। ফলে ম্যানেজার তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে খবরটি ছড়িয়ে পড়লে কিকোর বাবা ভীষণ রেগে যায়। সে তার মেয়ের এমন একটি কাজ কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ সে শত্রুর কোম্পানির সাথে হাত মিলিয়েছে। কিন্তু কনফারেন্স শেষ হলে ট্রিলিয়ন টিম দেখতে পায় যে স্টেশন ম্যানেজার তাদের প্রপোজাল রিজেক্ট করে শুধুমাত্র ড্রাগন ব্যাংকের সাথে কন্ট্রাক্ট করেছে। গাকু তখন দেখতে পায় তার ওয়েবসাইটে সকল ডেটা চুরি হয়ে গিয়েছে। সকলেই তখন ভীষণ হতাশ হয়ে পড়ে। ড্রাগন ব্যাংকের চেয়ারম্যান তখন হারুকে ডেকে বলে, হয় তোমরা অফিসিয়ালি আমাদের কাছে ক্ষমা চাও, আর না হলে নিজের কোম্পানি হারাও। তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। আসলে সবকিছু মূলত কিকোর প্ল্যান মোতাবেক হয়েছে। এখন হারুর কাছেও আর কোনো উপায় ছিল না। হারু তখন ড্রাগন ব্যাংকের চেয়ারম্যানের কাছে নত হয়ে ক্ষমা চায় এবং তাদের কথা মতো তাদের কোম্পানিতে জয়েন করতেও রাজি হয়ে যায়। এদিকে গাকু এসব সহ্য করতে না পেরে কোম্পানি ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেয়। তবে এমন সময় হারু গাকুকে তার একটি প্ল্যান খুলে বলে। এদিকে কিদান সবকিছু ছেড়ে ওয়ার্ল্ড ট্যুরের জন্য বেরিয়ে যায়। এ সময় গাকু ছদ্মবেশে চেয়ারম্যানের রুমে গিয়ে তাদের অনেক গোপন ডাটা পেয়ে যায়, কিন্তু সিসি ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে যায়। তখন চেয়ারম্যান হারু এবং গাকুকে বসে সিসিটিভি ফুটেজটি দেখায় এবং পানিশমেন্ট হিসেবে তাদের কাছে আরও শেয়ার দাবি করে। তবে গাকু এবং হারু এখানে এমন একটি ভিডিও প্লে করে যেখানে চেয়ারম্যানের সমস্ত অপকর্ম রেকর্ড করা ছিল। এটা দেখে চেয়ারম্যান ভীষণ নার্ভাস হয়ে পড়ে। আর ঠিক তখনই সেখানে কিদান চলে আসে। আসলে ওয়ার্ল্ড ট্যুর ছিল কিদানের একটি বাহানা। সে মূলত বিদেশি একটি কোম্পানির সাথে কথা বলে চেয়ারম্যানের অপকর্মের রেকর্ড ম্যানেজ করতে গিয়েছিল। এরপর এখানে হারু চেয়ারম্যানকে থ্রেট করে ড্রাগন ব্যাংকের ম্যাক্সিমাম পার্টনারশিপ দাবি করে এবং বাকি অংশ সে কিকোর কাছে দাবি করে। আর কিকো যদি এতে রাজি না হয় তাহলে এক্ষুনি তারা কিকোর বাবাকে পুলিশের হাতে তুলে দেবে। এখন কিকো এখানে তার বাবাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য ব্যাংকের মালিকানা তাদের হাতে তুলে দেয়, কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এরপর হারু এখানে গাকুকে সেই কোম্পানির সম্পূর্ণ মালিকানা দিয়ে দেয়। প্রত্যেকটি নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে যে ট্রিলিয়ন গেম ড্রাগন ব্যাংকে পুরোপুরি কবজা করে নিয়েছে। হারু এবং গাকু আবারও তাকাহাশিকে কোম্পানিতে ফিরিয়ে নেয়। এর কিছুদিন পর গাকু কিকোকেও কোম্পানিতে ফিরিয়ে নিয়ে আসে, কারণ সে এখন একদম নিঃস্ব ছিল। তো এইভাবেই সবকিছু এখন ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করেই একদিন হারু গায়েব হয়ে যায়। সে কাউকে কোনো কিছু না বলে কোথাও চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কেউ তার কোনো সন্ধান পায় না। গাকুইতে তার জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে তাকে খোঁজার জন্য চেষ্টায় কোনো কমতি রাখে না। এভাবেই প্রায় 2 বছর সময় পার হয়ে যায়। একদিন গাকু একটি জায়গাতে দাঁড়িয়ে ড্রিঙ্কস কিনছিল। এ সময় বাতাসে তার টাকাটি উড়ে যায়। তখন কেউ একজন এসে তার টাকাটি ধরে ফেলে। গাকু অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। এটি আর কেউ নয় বরং তারই হারিয়ে যাওয়া বন্ধু হারু। হারুকে দেখে গাকু ভীষণ খুশি হয়ে যায়। হারু তখন তাকে একটি সুপার কারে উঠিয়ে নিয়ে বিশাল একটি পোর্টে নিয়ে যায়, যেই পুরো পোর্টটির একমাত্র মালিক ছিল হারু নিজেই। তার এই সফলতা দেখে গাকু ভীষণ খুশি হয়ে যায়। গাকু আসলে হারুকে তার কেরিয়ারের একটি রাস্তা ধরিয়ে দিয়ে সে নিজের কেরিয়ারের জন্য সবকিছু ছেড়ে চলে গিয়েছিল। তারা 2 বন্ধু আজ সফলতার একদম দ্বার প্রান্তে এসে দাঁড়াতে পেরেছে এবং পূরণ করতে পেরেছে তাদের দুজনের স্বপ্ন। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।